নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের নির্দেশে 25,753 জন শিক্ষক শিক্ষিকার চাকরি খারিজ হয়ে যাওয়ার পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি, যার জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এবং গতকাল কসবার ডিআই অফিসের যে ঘটনা, যেখানে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় যখন চাকরিহারা শিক্ষকদের একাংশ সেখানে বিক্ষোভ দেখাতে যান, সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। আর সেখানে একটি দৃশ্য আমাদের সবাইকে চমকে দিয়েছে, যখন আমরা দেখেছি যে একজন উর্দিধারী পুলিশ তিনি একজন শিক্ষককে লাথি মারছেন, যে ছবি আমাদের মাথা লজ্জায় হেঁট করে দিয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি বিক্ষোভের যে আঁচ সেটা আরও কয়েক গুণ হয়ে গেছে ওই একটি ঘটনাকে কেন্দ্র করে। শুধু তাই নয়, শিক্ষকদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে তাই নিয়েও প্রতিবাদের ঝড় সমস্ত মহলে। আমরা দেখেছি প্রশাসনের তরফ থেকেও বলা হয়েছে যে বাধ্য হয়ে নাকি মৃদু লাঠিচার্জ, মৃদু বলপ্রয়োগ করতে হয়েছে, জানিয়েও সমালোচনার ঝড়। যে শিক্ষক শিক্ষিকারা যারা আচমকা তাদের চাকরি হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই যোগ্য, যারা তাদের যোগ্যতার ওপর দাঁড়িয়েই চাকরি পেয়েছিলেন, শুধুমাত্র চাল এবং কাঁকড় আলাদা করা যায়নি বলে তাদের ওপর, তাদের পরিবারের ওপর, তাদের ভবিষ্যতের ওপর নেমে এসেছে এক ভয়ঙ্কর কালো ছায়া। সেই শিক্ষকদের ওপর এই মৃদু বলপ্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে, তার যৌক্তিকতা নিয়ে কেন তারা তাদের হারানো চাকরির প্রতিবাদ জানাতে গিয়ে লাঠির মুখোমুখি হবেন, এই প্রশ্ন উঠেছে সমাজের সমস্ত স্তরে। আর এরই মধ্যে সেখানে আমাদের প্রতিনিধিরাও ছিলেন। এই ঘটনার পর 24 ঘন্টা কেটে গেছে, বেশ কিছু ভিডিও সামনে এসেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এছাড়াও আমরা আমাদের যারা ক্যামেরা পার্সন এবং স্থানীয় সূত্র তার মারফত বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যা প্রশ্ন তুলে দিচ্ছে কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো। আবারও বলছি, শিক্ষকদের ওপর, যে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই, তা সত্ত্বেও তারা চাকরি হারিয়েছেন, তাদের উপর কোনো রকম বলপ্রয়োগ, বিশেষ করে লাথি মারার মতো ঘটনা, সেটা তো কোনোভাবেই তার সমর্থন করা যায় না। আবার একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন শিক্ষক শিক্ষিকাদের, সেখানে এরকম পরিস্থিতি যে তৈরি হলো তার নেপথ্যে অন্য কোনো ইন্ধন নেই। তো এই প্রশ্ন তুলে দিয়েছে এই ভিডিওগুলো। আমি এক এক করে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। আবারও বলছি, পুলিশের বলপ্রয়োগ বা পুলিশের লাথি, সেটাকে জাস্টিফাই করার কোনো দায় আমাদের নেই। শিক্ষক শিক্ষিকারা তারা তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে কি করবেন তারা জানেন না, যে কারণে তারা ডিআই অফিসে গেছেন। কিন্তু তাদের একটা শান্তিপূর্ণ মিছিল, শিক্ষক শিক্ষিকারা তারা কি সত্যি এরকম পরিস্থিতি তৈরি করবেন, নাকি আসলে তাদের সামনে রেখে পেছন থেকে কেউ বা কারা ইন্ধন দিয়েছে যাতে এরকম একটা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওগুলো দেখাচ্ছি। 1 নম্বর ভিডিও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীর হাতে লাঠি, দেওয়ালে ঠেসে ধরা হয়েছে একজন পুলিশকে, তিনি লাঠিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি না যে এই চাকরিহারা অসহায় শিক্ষক শিক্ষিকারা তারা লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হবেন। তাহলে এই নীল জামা পরা ব্যক্তিটি কে বা কারা তাদের পাঠিয়েছিল? সত্যি কি হতে পারে যে শিক্ষক শিক্ষিকারা যারা এরকম একটা খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন, হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো তারা লাঠি নিয়ে এইরকমভাবে ক্রিমিনালদের মতো পুলিশের ওপর চড়াও হচ্ছেন? ভিডিও নাম্বার 1 দেখালাম, এবার ভিডিও নাম্বার 2 দেখাই। দেখতে পাচ্ছেন পুলিশের উর্দি ধরে টানা হেঁচড়া করা হচ্ছে, তা কলার ধরে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে এরকম ছবি আমরা দেখেছি। এটা কাদের করতে দেখেছি? ক্রিমিনালদের করতে দেখেছি, দুষ্কৃতীদের করতে দেখেছি। সত্যি কি বিশ্বাস হয় যে শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের হাতে সমাজ গড়ার দায়িত্ব ছিল অনিবার্য কারণে, বিনা মেঘে বজ্রপাতের মতো তারা হারিয়েছেন, তাদের ক্ষোভ বিক্ষোভ যাই থাক না কেন, হবু শিক্ষকরা তারা এটা করতে পারেন? দেখতে পাচ্ছেন আপনারা যে কাজটা
ক্রিমিনালদের কাছ থেকে দেখে আমরা অভ্যস্ত। আর এখানেই প্রশ্ন উঠছে, এরা কারা? 3 নম্বর ভিডিও দেখাবো এবং শোনাবো। এটা শুধু দেখার না, শোনারও। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব হুমকি দিচ্ছে একজন বিক্ষোভকারী। আপনারা দেখছেন গোলাপি জামা, ব্লু কলার, যেটুকু দেখে টি শার্ট তার ব্লু কলার। এই ব্যক্তি বলছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। হতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা পুলিশকে হুমকি দেবেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব? ইনি কে? ইনি শিক্ষক? এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজছি। 4র্থ ভিডিও দেখাবো, দেখুন। আমি একটু অডিও শোনাবো। ব্যারিকেড টপকাচ্ছে ওই যুবক এবং যে তারপর বলছে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। ডিআই অফিসের ব্যারিকেড টপকে ঢুকে পড়লো এই যুবক। কে এই যুবক? 5 নম্বর ভিডিও দেখাই। হুমকি দেওয়া ব্যক্তির পায়ের আঘাতে আহত মহিলা পুলিশ কর্মী। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কাল থেকে একটা লাথির দৃশ্য বারবার দেখেছি, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আমরা দেখিয়েছি সংবাদ মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেছি। আবারও বলছি, শিক্ষকের গায়ে পুলিশের লাথি নিন্দা করার ভাষা নেই। আরেকটা লাথি, যে লাথিটা কাল থেকে কোথাও দেখা যায়নি, আমাদের হাতে ধরা পড়েছে এই ভিডিও। সেই হুমকি দেওয়া ব্যক্তি, যার আচরণ একদম দুষ্কৃতীর মতো, সে লাথি মারছে মহিলা পুলিশ কর্মীকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশ কর্মীর যে এক্সপ্রেশন, তাতে যন্ত্রণার ছাপ। 6 নম্বর ভিডিও এবার আপনাদের দেখাবো। আরও এক ব্যক্তি ডিআই অফিসের ব্যারিকেড টপকালেন। প্রশ্ন উঠছে, ইনিও কি শিক্ষক? আবারও বলছি, কাল ওখানে যে শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন এবং তাদের ন্যায্য হতাশা থেকে তারা গিয়েছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের পরিবারে, তাদের ভবিষ্যতে, তাদের ক্যারিয়ারে বিপর্যয় নেমে এসেছে। তারা জানেন না কি করবেন। তারা শেষ খড়কুটোটা আঁকড়ে ধরার জন্য এখান থেকে ওখান তারা দৌড়ে বেড়াচ্ছেন, যে কারণে তারা ডিওয়াই অফিসে গেছিলেন। কিন্তু এই ছবিগুলো প্রশ্ন তুলে দিচ্ছে যে শুধুমাত্র কি শিক্ষক শিক্ষিকারাই গিয়েছিলেন, নাকি এর নেপথ্যে ছিল কোনো উস্কানি, কোনো ইন্ধন, কোনো ছক এবং শিক্ষক শিক্ষিকাদের ঢাল করে কোনো দুষ্কৃতী বা দুষ্কৃতীদের একাংশ তারা এই তাণ্ডবটা চালালো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজীব ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপ্তিমান বসু, এবং আমাদের সঙ্গে রয়েছেন 2 চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল এবং শুভদীপ অধিকারী। এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি একটু শুভদীপকে দিয়ে শুরু করি। শুভদীপ, আপনি কালকে ছিলেন কসবা টিআই অফিসে। এই যে চিত্র, আমি আবারও বলছি, শুরুতেই বলছি যে আপনাদের এই মুহূর্তের যে মানসিক অবস্থা এবং আপনাদের যে হতাশা, যে অনিশ্চয়তা, সেটা আমরা শেয়ার করতে চাইলেও হয়তো সেটা তল অবধি পৌঁছতে পারছি না। এবং এই মুহূর্তে আপনারা কোনো স্টোন আনটার্ন রাখবেন না, সেটাই স্বাভাবিক। আমার হলে আমিও তাই করতাম। কিন্তু আপনার কি মনে হয় যে এগুলো যারা করছে তারা শিক্ষক শিক্ষিকা হতে পারেন? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। প্রত্যেক চাকরি যারা হারিয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিলেন। সেখানে ওরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং কিছু যারা চাকরি হারাই ধরে নিচ্ছি, তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে। এবং দেখুন, আমরা যখন বিএড করেছিলাম তখন একটা কথা বারবার বলা হতো যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ভাবনা চিন্তা, ব্যক্তিগত মানসিক অবস্থা থাকে। যারা, আমি ঘটনাটা জাস্টিফাই করছি না, আমি
পুলিশের তরফ থেকে যে ঘটনাটা ঘটেছে সেটাও দুঃখজনক, এবং আমি এটা মনে করি খুবই অনভিপ্রেত, অত্যন্ত অনভিপ্রেত। পুলিশেরও মানবিক মুখ আমরা দেখি। এবং অবশ্যই, বিশেষ করে এরকম একটা ক্ষেত্রে কালকে বিভিন্ন জায়গায় ডিআই অফিসে আমি এটাও শুনেছি, আমার স্ত্রী নিজেও এই প্যানেলের রয়েছেন, তার মুখ থেকে শুনেছি বর্ধমানে তারা গেছিলেন ডিআই অফিসে, সেখানে কিন্তু অনেক পুলিশের মানবিক মুখ আমরা দেখেছি। সুতরাং সেটা যেরকম অনভিপ্রেত, এই ঘটনাটাও অনভিপ্রেত। আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে কিছু মানুষের এরকম, তাদের মানসিক অবস্থা আমরা জানি না, তার হয়তো মানে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, সে হয়তো ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। আমি আবারও বলছি, আমি কিন্তু জাস্টিফাই করছি না। সুতরাং এই বিষয়গুলো এখানে বোধহয় ভাববার সময় এসছে। আমি একটু মেহবুব মণ্ডলের কাছে আসি। আপনি ছিলেন কালকে? ছিলাম। ডেফিনেটলি আপনারা আপনাদের ন্যায্য হতাশা থেকে আপনারা সেখানে গেছেন, ডেফিনেটলি আপনারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, যদিও ঠিকই ডিআই অফিসে যখন আপনারা গেছেন তখন আপনাদের মাথা কাজ করছে না যে আপনারা কি সেখান থেকে পাবেন, কিন্তু আপনারা গেছেন। কিন্তু এরা কারা? সত্যি কি আপনার মনে হয় যে আপনাদের কেউ এটা করেছে? পুলিশের কলার ধরছে, লাঠি নিয়ে গেছে, পেট্রোল জেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে? এখানে যে ঘটনাটা আপনারা দেখছেন, পুরো ফুটেজটা দেখলে আপনাদের কাছে পুরো সিনিয়রিটা কমপ্লিট হতে পারে। আমার ভয়েসটা খুব খারাপ, আশা করছি বুঝতে পারছেন। আপনার প্রথম বক্তব্য হচ্ছে যে আমি একটু আপনার জায়গা থেকে ইয়ে করে বলছি যে এরা কি শিক্ষক হতে পারে? আপনি আমাকে প্রথম বলুন যে আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচন করে পার্লামেন্টে পাঠাই, বিধানসভায় পাঠাই কেন? সিস্টেম তৈরি করার জন্য, যাতে কেউ অবৈধ কোনো কার্যকলাপ না করতে পারে। তাহলে সেই সিস্টেমই যদি আমাদের কাছ থেকে ঘুষ নেওয়া শেখায়, যারা পার্লামেন্টে আইন করে, বিধানসভায় আইন করে যে ঘুষ নেওয়া ঠিক নয়, তারাই আবার ঘুষ নিয়ে, এবং তাদের ঘুষ নেওয়ার ফলে একটা অংশের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা শেষ হয়ে যায়। বলুন তো তারা হস্তাচরগ্রস্ত হবে না? না, এবার বলি, যার চিত্র আপনি এখানে দেখালেন সে শিক্ষক, কয়েকদিন ধরেই সে একটা ভয়ঙ্কর মানসিক অস্থিরতার মধ্যে আছে, রাত্রিতে ঘুমায় না, লাইভ করে। আমার 3.5 বছরের ছেলে, আমি কি করে খাওয়াবো? পুলিশকে কাল ও বারবার বলছে আপনি আমাকে জেল থেকে বের করেন না। আমি আমার ছেলের মুখটা দেখলে আমি ভাবি যে আমি আমার ছেলেকে খাওয়াবো কি করে। আমার মা বাবা ছোটোবেলায় মারা গিয়েছে, আমি ছোটোবেলায় মাছের দোকানে কাজ করেছি, তেঁতুল বিক্রি করেছি, তেঁতুলের বীজ ছাড়িয়ে আমি দোকানকে সাহায্য করে খেয়েছি। আমি আমার বাচ্চাটাকে খাওয়াবো কি করে? সে এখনও জানেই না আমার বাবার চাকরি গিয়েছে। কন্টিনিউ হতাশার, এবং কারবারও বলছে আমাকে জ্বালিয়ে দাও, আমার গায়ে পেট্রোল লাগিয়ে পুড়িয়ে দাও। ও কিন্তু পুলিশকে পুড়িয়ে দেওয়ার কথা বলছে, জ্বালিয়ে দেব, আমাকে জ্বালিয়ে দেব, নিজেকে জ্বালিয়ে দেব, বারবার এই কথাগুলোই ও বলে যাচ্ছে। ওইখানে ও যে এখনকার শিক্ষকগুলো চাকরি হারানোর পরে তাদের যে মানসিক অবস্থা, তারা নিজেরা সুসাইড করে নিচ্ছে। তো এইরকম একটা ঘটনায় যদি এই প্রশ্ন ওঠে যে তারা শিক্ষক হতে পারে, এটাও অনভিপ্রেত। এবং এখানে যে পুলিশ অফিসারগুলোকে আপনারা দেখছেন, অবশ্যই এই পুলিশ অফিসারগুলোই আবার অফ স্ক্রিনে তারা বলছে যে আমরা যদি পুলিশ অফিসার না হতো হয়তো তোমাদের জন্য কথা বলতাম। তারাও আমাদের বুঝছে, আমরাও তাদেরকে বুঝছি। এমন কোনো মানুষ নেই কিন্তু যখন মেহবুব যে যারা এই যে ঘটনাটা, আপনাদের যে অবস্থাটা সেটা বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। বাট মাই পয়েন্ট ইজ, আপনি যে বললেন যে এই ডেফিনেটলি এক একজনের রিয়াকশন এক এক রকমের হয়, হয়তো তার একটু উগ্র রিয়াকশন হচ্ছে, কিন্তু তাহলে পুলিশের উর্দি ধরে টানাটানি, পুলিশকে মার, এটাও তো জাস্টিফাইড না, একদম না। পুলিশও তো তার কাজ করছে। একদম, আসলে দেখুন গান্ধীজিও একটা অহিংস আন্দোলনের দিকে যেতে যেতে চৌরি চেরা নিজেকে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক ছিল, একদমই শান্তিপূর্ণ ছিল। কিন্তু এত বড় একটা মাসের মধ্যে যেটা হয়েছে, অফিসার আমাদেরই একজনকে ট্রেনে তুলছিলেন, সেই সময় মানে যখন উনি বাই প্রেসার করছেন তখন এরা প্রতিরোধ করতে গিয়েছে। এবার যখন প্রতিরোধ হয় আর এইরকম একটা মানসিক অবস্থায় এরকম একটা টুকটাক ঘটনা হতে পারে, তার জন্য সত্যিই আমরা দুঃখিত। যারা হয়তো এরকম অবস্থায় কন্ট্রোল করতে পারেন, সবার কিন্তু আপনি দেখতে পাবেন না। আবার যে পুলিশ অফিসারগুলো লাঠি চার্জ করেছে, এটা তো ঠিক, যেমন পুলিশ লাঠি চার্জ করেছেন, যেমন পুলিশ লাঠির ছবি বেরিয়েছে যেটা অত্যন্ত অনভিপ্রেত। এইরকম যখন ঘটনা ঘটছে, যেমন আপনি বলছেন যে এক একজনের এক একটা রিয়াকশন, পুলিশ কর্মীদেরও এক একজনের একটা রিয়াকশন হতে পারতো, তার মধ্যে কেউ আরো খারাপ কিছু করতে পারতেন, তাহলে আরো ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যেতে পারতো। কাজে এই উগ্রতা দিয়ে তো উগ্রতাকে জাস্টিফাই করা যায় না, উগ্রতা দিয়ে জাস্টিফাই হচ্ছে না। এখানে আপনি যে ক্লিপিংগুলো দেখছেন বা দেখাচ্ছেন, এখানে যেমন এই ব্যারিকেডের ব্যাপারটা দেখছেন, ওখানে আপনি ভালো করে দেখুন, একটুও ভালো করে যদি দেখেন তাহলে ওইখানে ব্যারিকেড যখন পার হচ্ছে
তখন ব্যারিকেডগুলো সবাই ধরে আছে, প্রত্যেকটা ব্যারিকেড ধরে আছে এবং সবাই জিন্স, এখন সবার জিন্স, উঠতে গিয়ে সবার সমস্যা। এবার এইখানে পুলিশ যে কর্মীকে লাথিও মারছেন, ওই লাঠিটা কিন্তু পুলিশের লাথিও আপত্তিকর, একদম। এই লাথিও আপত্তিকর, মহিলা পুলিশ কর্মীকে লাথি, পুলিশ কর্মী মানেই তাদের পেটানো যায় না, তাদের লাথি মারা যায় না, সেটা যেমন পুলিশ মানে পুলিশ লাথি মারতে পারে না, পুলিশ অকারণে লাঠি চার্জ করতে পারে না, পুলিশ অকারণে গুলি চালাতে পারে না, তেমনি পুলিশের কলার ধরে তার উঠতে ছিঁড়ে নেওয়া যায় না। না, নিশ্চয়ই যায় না। আমি একটু রাজীব ব্যানার্জির কাছে আসবো। রাজীব দা এক সেকেন্ড। রাজীব দা, যেটা শুভদীপ বা মেহবুব বলছেন, যেটার একটা গ্রাউন্ড আছে ডেফিনেটলি, যে ডেসপারেশন, যখন মানুষ এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করেন এবং জানেন না যে কিসের মাসুল তারা দিচ্ছেন, যারা যোগ্য তারা তো জানেন তারা যোগ্য, যেমন এখনো পর্যন্ত চাল কাঁকড় বাছা যায়নি, কেউ বাঁচতে পারেনি, কিন্তু কারা জানেন যে আমি যোগ্য না অযোগ্য? যারা শিক্ষক শিক্ষিকা তারা জানেন, তারা স্বীকার করুন বা না করুন, কে ঠিক পথে পেয়েছেন কি ঠিক পথে পাননি, তারা কিন্তু খুব ভালো করে বিলক্ষণ জানেন। এই যে ডেসপারেশনের কথাটা, যে এমন পরিস্থিতি যাচ্ছে যখন শান্তিপূর্ণ আন্দোলনে গিয়ে শিক্ষকরা তারাও এরকমভাবে তাদের টেম্পার লুজ করছেন এবং এতটা উগ্র একটা রিয়াকশন তাদের তরফ থেকে আসছে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমি নিশ্চিতভাবে যারা চাকরি হারা তাদের প্রতি আমি নিশ্চিতভাবে সহানুভূতিশীল। যেমন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সহানুভূতির সঙ্গেই আপনারা জানেন যে অলরেডি এদেরকে নিয়ে কথা বলেছেন, চাকরিহারাদের আশ্বস্ত করেছেন। এবং আমি আবার বলছি যে যাদের চাকরি গেছে, যাদের পেটের অন্ন কেড়ে নেওয়া হয়েছে, তাদের পরিবারের কি অবস্থা, মেহমুদ বাবু এক্ষুনি বলছিলেন, এর আগে শুভদীপ বাবু বলছিলেন, আমি তাদের প্রত্যেকের সঙ্গে একমত, কোথাও আমার দ্বিমত নেই। কারণ সত্যিকারে যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় তারা নিশ্চিতভাবে তারা এক এক সময় দিক বিদিক শূন্য হয়ে যান, ভাবেন যে আমরা কী করব। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন, যে আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে চাকরিহারাদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দিয়েছেন, এবং শুধু আশ্বাস নয়, কয়েকটা কথা তিনি গুরুত্বের সঙ্গে বলেছেন, যে তাদের কোনো মানে সার্ভিস রেকর্ডে কোথাও ছেদ পড়বে না, তাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আমি তাদের কথা দিচ্ছি বিভিন্ন প্ল্যান আমার রেডি আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী যাতে তারা আবার শিক্ষকতা করতে পারেন, এটা একটা দিক। দ্বিতীয়, আমার যেটা মনে হচ্ছে যে কোথাও যেন এরা একটা রাজনীতির শিকার হচ্ছে। আমার মনে হচ্ছে যে কোথাও ইচ্ছাকৃতভাবে কেউ এদেরকে প্ররোচিত করছে যাতে এরা রাজনীতি করে এবং বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নামে। আমি একদম ঠিক আপনার এই পয়েন্টটা নিয়ে আমি একটু আপনাকে বিরত করছি। আমি একটা কথা শুধু আপনাকে বলি, তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে প্রমাণ আছে, আমি নাম যদি সঠিক সময় কেউ জিজ্ঞেস করেন আমি তাকে নাম তথ্য তুলে দেবো, যে এই চাকরিহারাদের মিটিং হয়ে যাবার পরে বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা কয়েকজন এই চাকরিহারাদেরকে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে প্ররোচিত করে তারা বলে দিচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদে পা দিও না, তোমরা তোমাদের মতো আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি, এবং তোমরা দরকার হলে উগ্র হও, দরকার হলে তোমরা রাস্তায় নামো। রাজীব দা, এখন কি আপনি বলতে পারবেন যে কারা ফোন করছেন? নিশ্চিতভাবে কোথাও কোনো জিনিস আছে যেগুলো সঠিক সময় সঠিক জায়গায় বলতে হবে। আমি আসবো রাজীব দা। সজল ঘোষ বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি সজলদার কাছ থেকে এই পয়েন্টটা নিয়ে যাবো। সজলদা, আপনি শুনলেন রাজীব ব্যানার্জির কথা, যেখানে কালকের আরো বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে। আবারও বলছি, পুলিশের লাঠিচার্জ অভিপ্রেত নয়, পুলিশের লাথি মারা তো কোনোভাবেই কেউ কোনোভাবে জাস্টিফাই করতে পারে না, কিন্তু এমন কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের উপর লাঠি নিয়ে চড়া হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, যেগুলো আমরা দেখালাম পরপর। রাজীব দা বলছেন যে বিরোধী দলগুলির কোনো নেতা তারা উস্কানি দিচ্ছেন নির্দিষ্টভাবে এই চাকরিহারাদের ফোন করে যে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কর্ণপাত না করতে, ওই ট্র্যাপে না পড়তে। সজলদা,
দেখুন, প্রথম বলছি, রাজীব দা বললেন না যে আমি নামগুলো বলে দিতে পারি, প্রথম ওনার উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে দেওয়া। হ্যাঁ, তো আরেকটা কথা, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে তারা বেশ করেছে। মমতা ব্যানার্জি কি করতেন যদি বিরোধী নেত্রী থাকতেন? মমতা ব্যানার্জি ভিখারি পাসোয়ানকে তো খুঁজেছেন 2011 সাল অবধি, ক্ষমতায় আসার পরদিন থেকে খোঁজেননি। ভিখারি পাসোয়ানকে খোঁজার পরে চম্পলা সর্দার, ফেলানি বসাকদের বাড়ি বাড়ি যাননি। আরে বিরোধীরা তো বিরোধিতা করবে, বিরোধীরা ন্যায্য কনস্ট্রাকটিভ বিরোধিতা করছে। আমি বলছি, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে আমি একজন গর্বিত সেই দলের কর্মী, এতে লজ্জার কি আছে? আরে এটা কোনো অবৈধ প্রেম নাকি? আপনি চাকরি চুরি করেছেন আর বিরোধী লোকেরা ফোন করতে পারবে না, যে বলতে পারবে না যে আপনি আন্দোলন করুন, আমরা রাস্তায় আছি? মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না, এটা রাজীব ব্যানার্জি বলেছেন। ঠিক কথাই তো। মমতা ব্যানার্জি বলছেন যে, রাজীব দা বললেন যে সার্ভিস ব্রেক হবে না। আরে সার্ভিস ব্রেক হয়ে গেছে মশাই, আপনি শিক্ষিত। মুখ্যমন্ত্রী না হয় জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজীব দা আপনি তো শিক্ষিত। সুপ্রিম কোর্টের ওপরে কি মমতা ব্যানার্জি নাকি? এই সমস্ত কথা বলে মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা, এগুলো আজ থেকে 20 বছর আগে হলে সম্ভব হতো, আজকের দিনে এটা সম্ভব নয়। রাজীব ব্যানার্জি, আপনাকে বুঝতে হবে, এসব করে আপনার নির্বাসন জীবন কাটবে না। তৃণমূলের যে নির্বাচনে আপনি আছেন, সেটার থেকে আপনি বেরোতে চাইছেন প্রাণপণে, কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলুন যে ছেলে মেয়েগুলোর চাকরি গেছে, সেই ছেলে মেয়েগুলো কি করতে পারে? আর মৌপিয়া, আপনাকে একটা কথা বলি, না কোনো ব্যক্তি আক্রমণ করি না, আমি রাজীবদার বিবেককে প্রশ্ন করেছি। আমি আর একটা লাইন বলতে চাই মৌপ্রিয়া, আপনারা ওই থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে নিচ্ছেন যে লাঠি মারাটা খুব অন্যায়, লাঠি মারাটা খুব অন্যায়, আর মুখে জ্বালিয়ে দেব বলেছে। আরে এরকম তো আমরা অনেককে অনেক কিছু বলেছি। মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে বলেছিল, তার জন্য কি কখনো মুখ্যমন্ত্রীর কোমরে দড়ি বাঁধা হয়েছে? এই সমস্ত কথা বলবেন না দয়া করে, আপনার একটা ইমেজ আছে বাজারে। আমি আসবো রাজীব দা, খুব সংক্ষেপে আপনার রেসপন্স নিয়ে আমি এটা ব্রেকে যাব। আমি দুটো জিনিস বলবো। একটা তো মানে সজল ঘোষ ন্যাচারালি এখন বিরোধী রাজনৈতিক দলে রয়েছে, ও তো স্বীকারই করলো যে আমরা করেছি, বেশ করেছি। তার মানে এটা তো প্রমাণ হয়ে গেছে যে বিরোধী, আমাকে আর তাহলে বলতে হলো না, এটা সজল ঘোষ নিজেই প্রমাণ করে দিল যে বিরোধী রাজনৈতিক দল এই ঘোলা জলে তারা রাজনীতি করার জন্য অলরেডি। আচ্ছা, আপনি আমায় বলুন তো দুটো জিনিস, ওরা কি করেছে? ওদের কাজ তো হচ্ছে নেতিবাচক। ওরা তো কোথাও এই চাকরি হারাদের আপনার 2026 ওদের নেতা কথা দিচ্ছে, মানে অবাক কাণ্ড। এটা আজকে বোঝা উচিত এই চাকরি হারার মেহবুব বাইরে আছেন যারা, তারা যখন কথা বলছেন প্লিজ একটু বিরত থাকুন। সজলদা কি বলছিলেন? 2026 সালে ওরা সরকারে কথা দেননি, মানে আপনি ত্রিপুরায় কথা দেননি, আপনি ত্রিপুরায় কথা দিয়েছিলেন কিনা বলুন। সেই জিনিস নিয়ে ওরা তাদেরকে আশ্বস্ত করছে, না ওরা যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, ত্রিপুরায় তো রাজীবদা দায়িত্বে, ত্রিপুরায় তৃণমূল গিয়ে কথা দেয়নি, উচিত ছিল বলা। আমি দুজনকে বিরত করছি, একটা ব্রেক আমাকে নিতেই হবে। সজলদা, রাজীবদা দুজনকে একটু বিরত করছি, ছোট্ট একটা ব্রেক আমাকে নিতেই হবে। একটা ছোট্ট ব্রেকের পর আমি বাংলা বলছে নিয়ে ফিরছি, এবং আমাদের অন্য যে অতিথিরা রয়েছেন, আমি দীপ্তিমান বাবু, সুমন দা এবং চন্দন দা, তাদের কাছে যাব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে ফিরদাউস শামীম আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি একটু সুমনদার কাছে যাব খুব সংক্ষেপে। সুমনদা, যেটা সজল ঘোষ বলছেন যে যদি এই চাকরি হারাদের নিয়ে কেউ রাজনীতি করেনও বিরোধী দল, সেটা তো স্বাভাবিক। দেখুন, সজল ঘোষ একজন বিরোধী রাজনীতিক হিসেবে যেটা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন, কেউ রাজনীতি করতেই পারেন। আমি দুটো জিনিস বলবার চেষ্টা করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথমে আমি বলি যে যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বা তাদের যন্ত্রণা আমি বুঝি। আমরা যারা কোনো সময় চাকরি করেছি, তাদের যদি চাকরি চলে যায় তাদের কি যন্ত্রণা হয়, তাদের কতটা সমস্যা হয়, সেটা আমি অবশ্যই বুঝি। ফলে তাদের যে কোনো ধরনের বিষয়, তাদের যদি আজ রাত থেকে পুনর্বহাল করা সম্ভব হয়, কাল সকালে আবার মাইনে দেওয়া সম্ভব হয়, সেটারই আমি সমর্থক। কিন্তু এখানে কেউ গান্ধীজির
চৌরি চৌড়া আন্দোলনের কথা বললেন। গান্ধীজি চৌরি চৌড়া আন্দোলনে নিজের আন্দোলনকে উইথড্র করে নিয়েছিলেন যখন পুলিশের ফাঁড়িতে আগুন ধরানো হয়েছিল। দেখুন, যেমন একজন শিক্ষকের আন্দোলন করার অধিকার আছে, তেমনি পুলিশকে লাথি মারাটা কোনো যুক্তিযুক্ত বিষয় হতে পারে না। ধরুন একটা টেলিভিশন চ্যানেলে 100 লোকের চাকরি গেছে, যায়, আপনিও জানেন মৌপিয়া যায়, তো সেখানে টেলিভিশন চ্যানেলে যাদের চাকরি গেছে তারা যদি ফিরে এসে মহিলা অ্যাঙ্কারকে লাথি মারে, সেটা তো কোনো শোভন বিষয় হতে পারে না। আবার আমি রিপিট করছি যে পুলিশকে আক্রমণ করা বা পুলিশকে লাথি মারা এটা কোনো সভ্য বিষয় হতে পারে না, তার যতই মানসিক চাপ। চন্দনদার কাছে আসবো। চন্দনদা, শুরুতে যেটা বুঝতে হবে সেটা হলো অনেক ক্ল্যারিফিকেশনস হয়েছে, কিন্তু একটা ঘটনা তো বুঝতে হবে যে ঘটনার এই 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 রিফ্লেকশনটা, এইরকম একটা পর্যায়ে ঘটনাটা পর্যবসিত হলো কিভাবে, এটা বুঝতে হবে যে কে বা কারা দায়ী যারা এই ঘটনার এই অবস্থা পর্যন্ত নিয়ে গেলেন। একটা জিনিস তো, একটা ক্যারেক্টার তুমি দেখো আজকে, এটা নো ডাউট প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু না, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ বলবে পুলিশের ওপর আক্রমণ কোনো রাজনৈতিক দল চায় না, ঠিক তেমনভাবে পুলিশও দুর্বিনীত হয়ে কোনো আন্দোলনকে রুখবে সেটাও চায় না। অ্যাট দি সেম টাইম বুঝতে হবে কারণটা কি। কারণটা যখন আজকে সলভের কথা যেটা রাজীব বলছেন, এটা বুঝতে হবে 2019-এ বলেছিলেন কি? আমরা কি তারও আগে যদি যে ক্রিমিনালাইজেশনের প্রসঙ্গ উঠছে, কোনো থানা থেকে কোনো মুখ্যমন্ত্রী ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন ক্রিমিনাল, সেটাও কি সেই মুহূর্তে প্রতিবাদ হয়েছিল? যদি হতো হয়তো এই পর্যায়ে আসতো না। আমি বলি যে কমিটিটা 2019-এ তৈরি করে দেওয়া হলো, সেই কমিটিটা ছিল ভেগ, যারা এখন জেল খাটছেন। অ্যাট দি সেম টাইম আমি শুধু এই প্রসঙ্গে এখানেই থামবো না, ইনফ্যাক্ট তার উল্টো দিকটাও আছে। আমরা একটা ডক্টরস আন্দোলন দেখেছি, সেই আন্দোলনকে কিভাবে সেই আন্দোলনকে স্থিমিত করে তাকে অন্য একটা রূপ দেওয়া যায়, ছাত্র সমাজ বলে কোনো সংগঠন তৈরি হয়ে যায় এবং নবান্নে একটা ব্যাপক আন্দোলন হয়, ব্যাপক আই মিন টু সে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করবার প্রয়াস হয়, সেগুলোও আমরা দেখেছি। সুতরাং এই ঘোলা জলে মাছ ধরবার রাজনৈতিক কৌশল এটা দেখেছি, কিন্তু প্রশ্নটা হয়েছে তাতে সমাধান হয়েছে কি? ঠিক যেমন আর্জিকরের ক্ষেত্রে হয়নি, আজকেও কিন্তু আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। সেটা রাজীব বলুন, সেটা সজল বলুন, আমরা ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এর সলভ কিন্তু হচ্ছে না, কারণ এটা বুঝতে হবে। আমি দেখে নেব আর তুমি দেখে নেবে, ধৈর্য ধরুন, কে কার ধৈর্য ধরবে। আলটিমেটলি যে রুলিংটা, আমি আসলে চন্দনদার সবটা শুনতে পাইনি, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কখনো বলিনি বিরোধীরা যদি এই আন্দোলনের পাশে দাঁড়ায় সেটা তাদের নৈতিক দায়িত্ব। মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে তাদের ডেকে নাটক করিয়ে ওয়েব কুপার সদস্যদের বসিয়ে রাখতে পারেন, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপকদের আমরা যোগ্য বলে লকেট ঝুলিয়ে বসিয়ে রাখতে পারেন, আর বিরোধী নেতারা যদি এই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য কোনো টেলিফোন করে, তখন আপনাদের কারোর কোথাও জ্বালা হওয়া উচিত নয়। এবার যদি জ্বালা হওয়া তারপরেও হয়, তখন বান্নল ছাড়া কোনো গতি নেই। আমি বলছি, রাজীবদা বলছিলেন ঘোলা জল, ঘোলা জল। চন্দনদা এক সেকেন্ড প্লিজ, চন্দনদা যারা বাইরে আছেন, চন্দনদা প্লিজ, চন্দনদা আমি একটু বিরোধ করছি, চন্দনদা প্লিজ বিরোধ করছি, চন্দনদা এক এক করে প্লিজ, পরীক্ষার নোটিফিকেশন চন্দনদা এক এক করে প্লিজ। অ্যাডমিট কার্ড কি বিরোধীরা দিয়েছিল? রাজীবদা, আমার বক্তব্য হচ্ছে যারা আমি শুধু একটা কথাই বলবো, সেই অ্যাডমিট কার্ড কে দিয়েছিল, কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেল যে কারা রাজনীতিটা করতে চাইছে। রাস্তায় বসতে হলো। এদের আজকে তো সজল ঘোষ সহ বিরোধী রাজনৈতিক দলের লোকেদের উচিত ছিল আজকে কিন্তু 26,000 নয় 20,000 নিয়ে আলোচনা, 6,000 নিয়ে আলোচনা। আমি রাজীবদা একটু বিরোধ করছি। সজলদা, যেহেতু আপনি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ তুললেন, আমরা একটা ঘটনা দেখলাম যে অভিজিৎ গাঙ্গুলি তিনি ব্রাত্য বসুকে সময় দিলেন যে তিনি বিকাশ ভবনে যাবেন এবং মুখ্যমন্ত্রীর জন্য এক সেকেন্ড মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি চিঠি লিখবেন এবং সেই চিঠি পৌঁছে দিতে। ডেফিনেটলি এটা অত্যন্ত সদর্থক একটা ভাবনা, কিন্তু যেটা দেখা গেল যে তারপর ডিআই অফিসের এই ঘটনা এবং তারপর অভিজিৎ গাঙ্গুলি বললেন যে ডিআই অফিসের ঘটনার প্রতিবাদে তিনি
বিকাশ ভবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিতে, এবং তিনি চিঠিটা ছিঁড়ে ফেললেন। বললেন আগের দিন অনেক রাত অবধি তিনি এই চিঠিটা লিখেছিলেন, কিন্তু তিনি ছিঁড়ে ফেললেন। এখানেও অনেকে প্রশ্ন তুলছেন, বিশেষ করে শাসক দলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কোথাও কি অভিজিৎ গাঙ্গুলিকে যাতে বিকাশ ভবনে যেতে না হয় তার জন্য একটা কোনো রাস্তা সেটা খোঁজা হচ্ছিল। আমাকে উত্তর দিতে বলছেন? না না, রাজীব দা, সজল দা। আচ্ছা, আপনি আমাকে বলুন, দেখুন আপনি একজন পুরনো সাংবাদিক, আপনার একটা প্রচার আছে, আপনার একটা প্রোপাগান্ডা আছে, আপনার একটা ফেস ভ্যালু আছে। আপনি আমাকে এক লাইনে বুঝিয়ে বলুন, অভিজিৎ গাঙ্গুলি গেলেন না, অজুহাত যদি আপনার কথা হয় সেটা হচ্ছে লাঠিচার্জ। এই পুলিশের লাঠিচার্জটা কি সুকান্ত মজুমদার করালো, শুভেন্দু অধিকারী করালো? এটা আপনারা না করলে, এটা আপনারা বলা ভুল হয়ে গেল থরি। হ্যাঁ, এটা যদি শাসক দল না করতো তাহলে তো অভিজিৎ গাঙ্গুলি, না আমি সেটাই বলছি, তো আমি তো এটা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে তাহলে যদি শাসক দল লাঠি পেটাটা না করতো তাহলে তো অভিজিৎ গাঙ্গুলি এই এক্সকিউজটা দিতে পারতেন না। খুব সংক্ষেপে রাজীব দা, আমি তারপর ফিরদৌসের কাছে আসব। এক সেকেন্ড, খুব সংক্ষেপে সজল উত্তর নিয়ে নি। রাজীব দার উত্তর। আমার সজল যে পুলিশ তো ডেফিনেটলি অভিজিৎ গাঙ্গুলি বা শুভেন্দু অধিকারীর কথায় লাঠি চালাবে না, পুলিশকে যদি চালাতে হয় আমি সবটাই শুনেছি, উত্তর দিচ্ছি। আমার খুব হাস্যকর লাগলো সজল ঘোষের কথা। প্রথম কথা আবার আমি বলবো যে ওরা যদি রাজনীতি করতে না চাইতো, ওরা যদি সত্যিকারের এই বাচ্চা ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে চাইতো, তাহলে ওদের উচিত ছিল বিরোধী রাজনৈতিক দলের শুধুমাত্র বিরোধিতা করব, সমালোচনা করব, সেটা না করে, বা এদের প্ররোচিত করব সেটা না করে, এদের উচিত ছিল মুখ্যমন্ত্রী যেভাবে মানবিকভাবে এদের পাশে দাঁড়িয়েছেন, এদের সবাই বলা উচিত ছিল চলুন আমরা, আমার কথাটা শেষ করতে দিতে হবে, যে আমরা সবাই মিলে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছে তার পাশে দাঁড়িয়ে দেখি যে এই ব্যাপারটা সমাধান সূত্র বেরোয় কি বেরোয় না। আমি আপনাদের বলি, এই যে কথাটা আপনারা আমি আসবো সজল দা, রাজীব দা, দুজনের কাছে আসবো। আমি একটু ফিরদৌস শামীমের কাছে আসবো। রাজীব দা, সজল দা, দুজনের কাছে আসবো। ফিরদৌস, তুমি আসার আগে আমরা কয়েকটা ভিডিও দেখাচ্ছিলাম, যে ভিডিওগুলো বিভিন্ন সোর্সে পাওয়া গেছে। কলকাতা পুলিশও একটা পোস্ট করেছে। আবারও বলছি যে শিক্ষকদের উপর লাঠিচার্জ, যে শিক্ষকরা এই মুহূর্তে হন্যে হয়ে একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে, সেটা ডেফিনেটলি কখনো সমর্থনযোগ্য হতে পারে না। পুলিশের শিক্ষককে লাথি মারার যে ছবি, সেটা ভয়ঙ্কর, নিন্দা করার কোনো ভাষা নেই। কিন্তু এই ভিডিওগুলোতে আরেকটা দিকও উঠে আসছে, যে এক বা একাধিক ব্যক্তির সেখানে উপস্থিতি এবং তাদের আচরণ, যেখানে বলা হচ্ছে পেট্রোল জেলে জ্বালিয়ে দেওয়ার কথা, যেখানে একজন পুলিশের কলার ধরে তার উর্দি ধরে টানাটানি করা হচ্ছে, লাঠি নিয়ে তার উপর চড়াও হওয়া হচ্ছে, এবং মহিলা পুলিশ কর্মী তাকে লাথি মারা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে যে কেউ বা কারা কি শিক্ষক শিক্ষিকা, যে আচরণগুলো সাধারণভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একেবারে এক্সপেক্টেড না। এক সেকেন্ড, প্রশ্ন হচ্ছে যে কেউ বা কারা কি শিক্ষক শিক্ষিকাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগে কোথাও অশান্তির ছক কষছিল? দেখুন, এটা তো পুলিশের তদন্তের বিষয়। একটা খুব সাধারণ কথা বলি, দেখুন পুলিশ আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্য কি, ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম এমন ভিড় জমেছে যে ভিড় কন্ট্রোল করতে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে হয়। এই জন্য পুলিশের একটা খুব সহজবোধ্য একটি শব্দবন্ধ আছে, প্রপোর্শনেট ফোর্স, অর্থাৎ আনুপাতিক হারে বল প্রয়োগ। পুলিশের উপর লাঠি দিয়ে চড়া হচ্ছে, আমি সেই ছবিগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন আপনি এই যে নীল জামা পরা ব্যক্তি, আপনার মনে হয় এটা একটা শিক্ষকোচিত একটা আচরণ? কি আদৌ শিক্ষক যে লাঠি নিয়ে গেছিল, যেটা শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে লাঠি হাতে যাবে কেন? লাঠি নিয়ে জানি, এটা পুলিশের লাঠি। পুলিশের লাঠি পুলিশের লাঠি না, একদমই না। পুলিশ মারছিল, লাঠিটাকে ধরে আছে, ভুল দেখানো হচ্ছে। না আমি বলে দিই, দেখুন আমি যে তর্কের খাতিরে ধরেও নিই যে ওরা একটি লাঠি নিয়ে গেছিল। না না, আমি বলে দিচ্ছি, কলেজের ভাইস প্রিন্সিপাল ওখানে আমরা যোগ্য প্ল্যাকার্ড ঝুলিয়ে বসে আছে, এটাও কি যোগ্য আচরণ? অবশ্যই, সেটা নিয়ে তো প্রশ্ন। মহিতোষ গায়েন থেকে শুরু করে বিভিন্ন ওয়েবকুপার সদস্য
কোন জায়গার যিনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তারা সেখানে উপস্থিত রয়েছে, তৃণমূল নেতা বলুন, তৃণমূল নেতাও উপস্থিত হয়েছে, সেটাও তো জাস্টিফাই করার জায়গা নেই। দেখুন আমি আমাকে একটু বলতে দিই, আমি বলিনি তারা যে বসে আছেন সেটাকে, সেটা তো ডেফিনেটলি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সঙ্গতভাবেই উঠবে। কি বলছেন আপনি? দেখুন আমি দেখুন বলি যে যেভাবে যে কজন ছেলে মেয়ে ছিল আর যেভাবে তারা হয়তো তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে গেছিল, পুলিশ যেটা করেছে সেটা হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার। যেভাবে বল প্রয়োগ করেছে সেটা ক্ষমতার অপব্যবহার। দেখুন একটা পুলিশ স্টেট হওয়া এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দেখুন প্রশাসনিক ব্যর্থতা বলুন, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আজকে এই ছেলেমেয়েরা চাকরি হারা হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশাসনিক ব্যর্থতা এবং তার সঙ্গে দুর্নীতি পরায়ণতার জন্য এই ছেলেমেয়েরা চাকরি হারা হলো। তারপরে সেই প্রশাসনের পুলিশ গিয়ে তাদের লাঠি মারছে। তারা যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, ধরুন সাপোজ আমি যদি ওকে লাঠি হিসেবে ধরে নিলাম, আমি একটা বিরুদ্ধ যুক্তি দিই যে ওটা পুলিশের লাঠি নয়, না সঙ্গে ওরাও লাঠি নিয়ে গেছিল। আচ্ছা ওরা লাঠিটা নিয়ে যাওয়া মানে কি পুলিশের উপর লাঠি প্রয়োগ করা? আচ্ছা যে যারা যখন রাজনৈতিক আন্দোলনে ঝান্ডা নিয়ে, তো ঝান্ডা মানে তো সেটা একটা লাঠি, তার সঙ্গে তো পতাকা থাকে, সেটা নিয়ে যাওয়া মানে পুলিশের উপর আক্রমণ করা। ফলে এই যে পুলিশ যে আসলে পুলিশ একটা বিড়ম্বনায় পড়েছে, পুলিশ এখন এক্সকিউজ তৈরি করছে। তৃণমূল কংগ্রেসের তার আগের দিনে দেখুন এক এক করে এখানে ফিরদৌস ডেফিনেটলি পুলিশের লাঠি চালনা নিয়ে সমালোচনার ঝড় বয়েছে। আবার শাসক দলের তো এও প্রশ্ন যে এই কি প্রথম পুলিশকে লাঠি চালাতে দেখা গেল? সিঙ্গুরেও তো যারা জমি হারিয়েছিলেন তাদের করণীয় কিছু ছিল না, সেখানে লাঠি চলেনি একদম। তার মানে অর্থাৎ যদি এর আগেও পুলিশের একদম পুলিশের কোনো ওভার অ্যাকশন, পুলিশের কোনো ইনঅ্যাকশন কোনোটাই কাম্য নয়। পুলিশের নিষ্ক্রিয়তাও কাম্য নয়, পুলিশের অতিক্রিয়তা কাম্য নয়। পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার এবং আমার প্রয়াস হওয়া উচিত। 21শে জুলাই থেকে শুরু করে 2000 সালের 14ই মার্চ আপনার এবং আমার উভয়েরই এই উদ্যোগ থাকা উচিত যে আইডিয়াল স্টেট তৈরি করব, আইডিয়াল সমাজ তৈরি করব। আমি যদি সেটিকে সমর্থন করি পুলিশের ইনঅ্যাকশনকে বা পুলিশের ওভার অ্যাকশনকে, তাহলে কিন্তু আমরা আইডিয়াল স্টেট তৈরি করতে পারবো না, আইডিয়াল সমাজ তৈরি করতে পারবো। দীপ্তিমান বাবু তৃণমূলের তরফ থেকে এই প্রশ্নটা তোলা হচ্ছে যে যেটা রাজীব দা একটু আগে বললেন যে জঙ্গি আন্দোলনের পরামর্শ দেওয়া হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দুটো কালকের ফ্রেমের কথা বলবো। একটা ফ্রেম হচ্ছে কসবাতে, যেখানে ওই আপনি দেখাচ্ছিলেন যে লাঠি নিয়ে টানাটানি অথবা গার্ডরেল টপকাতে গিয়ে মহিলা পুলিশের গায়ে পা লেগেছে, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ লাঠি চালিয়েছে। আরেকটা ফ্রেম এর থেকে 200 কিলোমিটার দূরে জঙ্গিপুর বলে একটা মুর্শিদাবাদে জায়গা আছে এবং নদিয়ায়, সেখানে পুলিশের জিপ উল্টে যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে তাড়া করে নিয়ে পেট্রোল পাম্পে ঢুকিয়ে মারা হলো, সেখানে কিন্তু পুলিশ ইনঅ্যাকশন আমরা দেখতে পাইনি। অথচ দেখতে পেলাম কোথায়? যারা চাকরি হারা, যারা চাকরি ন্যায্যভাবে পেয়েছেন তাদের উপর পুলিশের বল প্রয়োগ করতে। আচ্ছা বলুন তো, এই যে ডিআই সাহেব যিনি ওখানে বসেছিলেন, ওনার দেখা করলে কি সমস্যা হতো? এই যে মেহবুবরা গিয়েছিল তাদের সঙ্গে দেখা করলে ডিআই সাহেবের কি অসুবিধা হতো? কি অসুবিধা ঢাকবার জন্য ডিআই সাহেবরা দেখা করলেন না, কোনো জায়গাতে দেখা করেননি। আচ্ছা রাজীব দা অপরাজনীতির কথা বলছিলেন, হ্যাঁ সত্যিই তো অপরাজনীতি হয়েছে, অপরাজনীতি যে অপরাজনীতি চাকরি বিক্রি করতে সহায়তা করে সেই অপরাজনীতি হয়েছে, যে অপরাজনীতি চাকরি চুরি করে খাটের তলায় কোটি কোটি টাকা ঢোকাতে সাহায্য করে সেই অপরাজনীতি হয়েছে। এই অপরাজনীতি করেছেন তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এর দায়ভার এড়াতে পারে না। আচ্ছা 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের সামনে গিয়ে বলেছিলেন যে তোমরা সেই অবস্থানে উপস্থিত হয়ে বলেছিলেন অবস্থান উঠিয়ে দাও, আমি তোমাদের চাকরি দেবো। 2019-এর লোকসভা ইলেকশনের পর একটা ছেলে চাকরি পেয়েছে, একটা মেয়ে চাকরি পেয়েছে। এই অপদার্থ মুখ্যমন্ত্রী যে সমস্ত মিথ্যা কথা দিনের পর দিন বলেছেন, আমি এই ভাষা প্রয়োগ করতে বাধ্য হলাম মুখ্যমন্ত্রী সম্পর্কে। আমি কোনোদিন কোনো টিভি অনুষ্ঠানে এই ধরনের ভাষা প্রয়োগ করিনি, কিন্তু যেভাবে এই অপদার্থ মুখ্যমন্ত্রী যেভাবে অন্যায্য আচরণ করেছেন এই যোগ্য প্রার্থীদের উপরে, তার উপরে সম্পূর্ণভাবে আমাদের এই সমস্ত দল করতে চাই। আমি খুব সংক্ষেপে একদম সংক্ষেপে রাজীব দা, আমি একদম সংক্ষেপ, আসলে আমি তো বলার সুযোগই পাচ্ছি না, তো সংক্ষেপে মানে অতি সংক্ষেপ হয়ে যাচ্ছে। তো আমার বক্তব্য একটা, অনেক কথা উনি বললেন।
আমি শুধু একটা কথাই বলি, এই মুখ্যমন্ত্রী তো বারবার চেয়েছিলেন যে দরকার হলে যারা বঞ্চিত অবহেলিত তাদেরকেও আমি চাকরির সুযোগ করে দেবো, দরকার হলে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এবং এই চাকরিগুলো কোটি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে পাওয়া গেছে। বঞ্চিত অবহেলিত বাবু বাইরে আছেন যারা, তাদের বলতে দিন প্লিজ। তো আজকে এদের চাকরিগুলোকে খেয়েছে, এই আরে এরাই তো সারা জীবন বলে যাচ্ছে। বলুন, এরা আজকে এই সমস্ত বঞ্চিত অবহেলিত চাকরি প্রার্থীদের পেটের আপনাদের চুরি করার জন্য চাকরি গেছে, করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি করার জন্য চাকরি গেছে, কথা স্বীকার করুন। করতে গিয়ে রাজীব বাবু কথা স্বীকার করতে শিখুন, মানুষের সামনে নত হতে শিখুন, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন, মানুষের কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এখনো সময় আছে, এখনো সময় আছে, ক্ষমা প্রার্থনা করুন। এই যে মেহবুবরা বসে আছে, শুভদীপরা বসে আছে, ওদের কাছে করজোড়ে ক্ষমা চান, বলুন আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় করেছি আমরা, বলুন অন্যায় করেছি আমরা। মমতা ব্যানার্জি না বড় কথা বলছেন না। এক সেকেন্ড, খুব সংক্ষেপে মেহবুবের রেসপন্স দিয়ে আমাকে একটা ব্রেকে যেতেই হবে। আসবো রাজীবদা, রাজীবদা আগামী দিনে জবাব দিতে হবে। আগামী দিনে জবাব তো আপনাদের কাছে চাইবে, প্রশাসনে আপনারা বসে দুর্নীতি আপনারা করলে, মন্ত্রী আপনাদের জেলে। আমি আসবো, ফিরদৌস আসবো, রাজীবদা আসবো, এক সেকেন্ড মেহবুব আমি আসবো, একটা বিরতিতে যাব। তার আগে একটা তথ্য দিয়ে দিই, আমি তাই নিয়ে মেহবুব এবং শুভদীপের রিয়াকশনও নেব। আগামীকাল দুপুর 2টোর সময় বিকাশ ভবনে এসএসসি সংক্রান্ত একটি বৈঠক ডাকা হয়েছে। থাকবেন শিক্ষামন্ত্রী, নবান্নের বেশ কয়েকজন আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরাও থাকবেন বলে আমরা জানতে পারছি। ছোট্ট একটা বিরতির পর আমি এই নিয়ে ফিরে আসছি, বাংলা বলছে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর বাংলা বলছেতে আরও একবার আপনাদের স্বাগত জানাই। মেহবুব কিছু বলতে চেয়েছিলেন, মেহবুবের কাছ থেকে আমি শুনে নেব। এবং তার পাশাপাশি মেহবুব, আগামীকাল আমরা যেটা জানতে পারছি যে জরুরি মিটিং ডাকা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী থাকবেন এবং সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন। কি মনে হয় কিছু ওয়ে আউট বেরোতে পারে, আশা রাখ? আমি প্রথমে আমার গলার সমস্যা বলতে দেবেন একটু। প্রথমত আমরা দেখলাম যে রাজীববাবু একটা কথা বলছিলেন যে রাজনীতির শিকার, এটা একদম আমি সত্য, আপনার সঙ্গে একমত। এবং সজলবাবু একটা কথা বলছিলেন যে বিরোধীরা যদি আন্দোলনে মানে দাঁড়ায় আমরা, তাহলে বিরোধীর এটা নৈতিক দায়িত্ব থাকে। এবং এখানে আমরা দেখছি যে ফিরদৌসবাবু আছেন, তিনজন তিনটে দলের প্রতিনিধিত্ব করেন। আমি খুব এটা বলতে চাইছি বারবার যে আপনারা শাসক বিরোধী এক জায়গায় দাঁড়ান, সলিউশন বের করুন। কারণ আমরা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি একদম সরাসরি কথা বলি, না না আমাকে বলতে দিন, সরাসরি বলি, সিপিএম আমি বললাম যে উচিত ছিল মুখ্যমন্ত্রীর পাশে সমস্ত বিরোধী দল আমাকে বলতে দিন, আমাকে প্লিজ বলতে দিন, আপনারা বলেছেন আমাকে বলতে দিন। তৃণমূল শুরু করেছে, সিপিএম এগিয়ে নিয়ে গেছে, বিজেপি শেষ করেছে, আমাদের পুরো তিনটে দলই জড়িত। কেন বলছি আপনাদেরও দায়িত্ব, কেন? কারণ বলি শুনুন, কারণটা শুনুন, আমি বলে দিই। আমরা এখানে বলতে এসেছি, আমাদের কথা আপনারা শুনবেন, আমাদের কথা আপনারা শুনবেন, আমাদের বলার সময় হয় না, আপনাদের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। শুনুন, প্রথম দুর্নীতি করলো সরকার, সেই দুর্নীতি কোর্টে গেল, কোর্টে যখন গেল তখন বিকাশবাবুরা মামলা লড়লেন। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলা চলছিল, তখন এসএসসির কাছে যে সমস্ত ডেটা মানে তাদের যোগ্য অযোগ্যর লিস্টগুলোর কথা আলোচনা হচ্ছিল, তখন সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হলো। কারণ এসএসসি চোর, এসএসসি চুরি করেছে, তাই চোরকে বিশ্বাস করা যায় না। তারপর সিবিআই ইনভেস্টিগেশন হলো, রিপোর্ট পাবলিশ হলো, সিবিআই 4টে চার্জশিট পেশ করলো। সেখানে যোগ্য অযোগ্য কারা কারা কোথায় টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, সবটাই সেখানে স্পষ্ট। এখন সিবিআইয়ের যে লিস্ট, সেই লিস্টটা যখন এসএসসি সাবমিট করছে, সেটা কেউ মানার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এবং এই যখন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন, আমি ওনাকে সম্মান করি। অভিজিৎ বাবু বারবার বলছেন সলিউশনের কথা, আমাদেরকে লাঠি পিটা করে মেরে দিক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা বারবার বলছি শাসক বিরোধী আপনারা বসুন, আমাদের জন্য সমাধানের রাস্তা বের করুন, আমাদের দেখিয়ে দিন যে এটা সমাধানের রাস্তা এবং আমরা কি করতে পারি। তার জন্য অভিজিৎ বাবু কেন ক্যান্সেল করলেন, এটাও তার কাঙ্ক্ষিত নয়। আজও বিকাশ বাবু বলছেন 26,000 শিক্ষকের কাউকে যাতে চাকরিতে বসতে না পারা দেওয়া হয় তার ব্যবস্থা করব। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা একটা আগামী বিধানসভার রাজনৈতিক ঘোড়াকে পরিণত হচ্ছি। এটা কি? আপনারা সলিউশন বের করুন। আপনারা গোল গোল করে ঘোরাচ্ছেন, একে অপরের কাছে একদম আয়নাটা কিন্তু ধরেছে। এক সেকেন্ড
মেহবুব রাইটলি আয়নাটা ধরেছেন সমস্ত শাসক বিরোধী সব পক্ষের সামনে। আমার এখানে ফিরদৌস, আমি এক এক করে খুব সংক্ষেপে আসব, খুব সংক্ষেপে ফিরদৌস, এই যে প্রশ্নটা তুলছেন মেহবুব, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি মামলা করবেন। না মামলা করবেন কোথায়, কি মামলা? যদি এই 26,000-এর কেউ তারা চাকরি করেন মানে তারা যদি, যেটা বলা হয়েছে, তারা যদি যান, তারা যদি না, তাদের সার্ভিস তো টার্মিনেট হয়ে গেছে, তাদের সার্ভিস দেখুন, এটা বুঝে নেওয়া উচিত। সলিউশন কি চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? না ভুল করছেন। যদি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়কে আপহেল্ড করে আপনি যদি বলেন যে ওই মঞ্চে দাঁড়িয়ে যে আমি ওই সুপ্রিম কোর্টের রায় মানি না, আমি কাল থেকে বলছি তোমরা সার্ভিসে যাও, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা এবং অ্যানার্কির আহ্বান। আপনি যদি কাল থেকে বলতে শুরু করেন যে কোর্টের রায় মানি না, এটা অ্যানার্কির আহ্বান। একটা ইলেক্টেড গভর্নমেন্টের প্রধান হিসেবে বলতে পারে না, কোন সেন্সিবল মানুষ বলতে পারে না, যেটা বলেছেন অ্যানার্কিকে আহ্বান করছেন। ছেলেদের ভাগ্য ফিরুক, এরা কি আদৌ চায় যে এরা আবার কাজে ফিরুক? আপনি কি চান যে সংবিধানটাকে আপেল হোক? আপনি কি চান যে কোর্ট অর্ডারটাকে না থেকে ভায়োলেট করে অ্যানার্কি তৈরি হোক সমাজে? আপনি তো অ্যানার্কির আহ্বান করছেন, নিজেরা আবার কাজে, আপনি তো অ্যানার্কির আহ্বান করছেন। কোথাও সার্ভিস গুলো ছেদ পড়বে না, কিন্তু ওরে দেখুন ওদের কথা জিজ্ঞাসা করুন, ওনারাই অ্যানার্কি চাইছেন না আপনি অ্যানার্কি চাইছেন? অর্ডার হয়েছে, সেই অর্ডারের কি হয়েছে সেটা বুঝুন। আপনি ওদেরকে নিয়ে এনার্জি চাইছেন। ফিরদৌস এক সেকেন্ড, রাজীব দা এক সেকেন্ড, আমি সজলদার কাছে আসবো এক সেকেন্ড। ওরা চাইছে না, এক সেকেন্ড, যে সবাই মিলে একসাথে বসে সমাধান করুক। না এই সদিচ্ছাদের মুখে সবাই বলছেন, এক সেকেন্ড রাজীব দা, মুখে এই কথাটা সবাই বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সজলদা একটু আগে মেহবুব যেটা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি এই রায় বেরোনোর পর থেকে যে বক্তব্য রেখেছেন সেটা সত্যি অত্যন্ত সদর্থক। আবারও বলছি, তিনি যেটা বলেছিলেন যে আমি সবকিছু উঠে গিয়ে, আমি একটা কথা বলি রাজীব দা আসছি, এক মিনিট রাজীব দা প্লিজ একটু বিরত করছি, আসছি একটা কথা খালি বলি, তারপরে সজল বাবুকে বলুন। এক সেকেন্ড রাজীব দা, আমি আসছি। থেকে বলেছিল পার্টি লাইনের বাইরে গিয়ে পার্টি মানা করে দিয়েছে ওনাকে, জেনে রেখে দিন। ও পার্টি লাইনের বাইরে গিয়ে বলেছিল পার্টি মানা করে দিয়েছে। রাজীব দা এক সেকেন্ড, কোনো কারণ নয়। রাজীব দা এক সেকেন্ড, সজলদার কাছে এখানে আসবো। সজলদা, অভিজিৎ গাঙ্গুলি যদি উদ্যোগ নিয়ে, যদি সত্যি সবাইকে একসঙ্গে নিয়ে বসার আহ্বান জানান, শেষ অবধি সেটা কন্টিনিউ করলেন না কেন? শেষ অবধি সেটাতে স্টিক করে থাকলেন না কেন? এই প্রশ্ন মেহবুবরা তুলছেন। না মেহবুবরা তুলছেন বটে, রাজীব দা যেটা বলছেন যে দলের তরফ থেকে কি সেটা আটকে দেওয়া হলো? কালো বলতে, কারণ আমি আমি বলছি না দাঁড়ান না, আমি আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে রাজীব দা এখন শঙ্করাচার্য হয়েছেন তৃণমূলের ভেতর, তিনি বলছেন সবাই মিলে বসে সমাধান করতে হবে। রাজীব দা ইউ আর আ জেন্টলম্যান, আমি কিন্তু তাহলে কল্যাণদাকে ডাকবো। বিরোধী রাজনৈতিক দল তো এতজনে চাকরি খেয়েছো, আর উত্তর কি দেবে? উত্তর ছেড়ে দাও, তোমরা একটা বিরোধী দলের একসাথে বসে টাকার ভাগ করবে, আর বিরোধীরা এখন সবাই মিলে বসে সেই চুরি কি করে ঢাকা যায় তার রাস্তা খুঁজবে। এই দুটো একসাথে হয় না। আর মেহবুবের কথার উত্তর, অভিজিৎ গাঙ্গুলি স্বতঃপ্রণোদিতভাবে বলেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি শেষ অবধি বলেছেন আমাকে কেউ বাধা দেয়নি, কিন্তু পুলিশ লাঠি মেরে ওদিকে মারবে আর এদিকে ওদিকে পুলিশ লাঠি মারবে। আমি প্রত্যেকের কাছে জাস্ট এক মিনিট করে যাওয়ার সময় পাবো। আপনার বক্তব্য নিয়ে যাচ্ছি, একটু ওদের বলতে দিন। এক সেকেন্ড দীপ্তিমান বাবু, খুব সংক্ষেপে, আমি সবার কাছে জাস্ট এক সেকেন্ড। রাজীব বাবু প্রাক্তন বনমন্ত্রী ছিলেন, উনি সাংবিধানিক বিষয়গুলো জানেন না, এটা এরকম নয়। এটা এমনভাবে মানে দেখানো হচ্ছে যেন এটা একটা সাধারণ ভুল। এটা কোনো ভুল নয়, এটা একটা সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার শাস্তি হওয়া উচিত। এবং এইখানে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, এই ভার্ডিক্টের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। রাজীববাবু এটা খুব ভালো করে জানেন। এই ধরনের রাজনীতি, এই যে রাজনীতির কথা বলছিলেন না, এই অপরাজনীতি আপনারা করছেন বসে। আদৌ সদিচ্ছা আছে সুমনদা? দেখুন মৌপিয়া, একমাত্র গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে মেহবুব বাবু। উনি যেটা বলেছেন সেটাই একমাত্র সত্য।
যে সবাইকে এক জায়গায় এসে এই যারা যোগ্য তাদের চাকরি ফেরাতে হবে। এবার আমি দুটো জিনিস খুব বিনীতভাবে তার সঙ্গে মনে করি। এক হচ্ছে আমি সজল বাবুর কথার সময় বাধা দিইনি, এটা দুর্ভাগ্যজনক যে 2016-তে যখন প্যানেল তৈরি হয়েছিল তখন রাজীব বাবু, দীপ্তিমান বাবু, সজল বাবু সবাই তৃণমূলে ছিলেন। আমি সেই প্রসঙ্গ তুলিনি, এটা আমি মনে করাতে চাই না, ঠিক আছে? আর যে আইনজীবী বলছেন যে সুপ্রিম কোর্টের অবমাননা হবে, আমি তাকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে চিফ জাস্টিস বলা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা সিজওয়াক তোলেনি, তখন বামেদের মনে ছিল না যে সেটা আদালত অবমাননা? আর 19,000 যোগ্য শিক্ষক তারা তাদের জীবনের অন্ধকার জ্বালিয়ে দেওয়ার পরে বামেরা আশা করছে যে তারা তাদের ভোট দেবে। বিকাশ বাবুর সাহস থাকলে কংগ্রেসের দয়ায় পাওয়া রাজ্যসভা আসনটা ছেড়ে পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা আসনে লড়ুন। চন্দনদা, আমার কাছে একেবারে পরিষ্কার, যেটা বারবার রাজীব বাবুরা বলছেন। আমি একটা পরিষ্কার প্রশ্ন করি, যখন ক্রাইসিস বিভিন্ন সময় আমরা বুদ্ধদেব বাবুর ক্ষেত্রেও দেখেছি, যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন সবাই তো ইনভাইট করে ক্রাইসিস ম্যানেজমেন্টে বিরোধীদের সাথে রাখুক। ক্রাইসিস ম্যানেজমেন্টে বিরোধী, আমাকে একটা প্রশ্নের উত্তর দিত, এরা একটা মাত্র কংগ্রেস ক্যান্ডিডেটকে কিনে নিতে হয়েছে, এরা বিরোধীদের মর্যাদা দেবে? এরা বিরোধীদের মর্যাদা দেবে যেখানে প্রশ্ন তুলতে পারে না বিরোধীরা? এরা বিরোধীদের মর্যাদা দেবে যেখানে ট্রেসপাস হয়ে যাওয়া বিরোধীদের ক্ষেত্রে আমাদের স্পিকার ডিসিশন নিতে পারেন না উনি কোন দলে আছেন? এই বিরোধীদের এরা মর্যাদা দেবে। শুভদীপের কাছে আসি। শুভদীপ, আসলে আপনাদের স্বার্থ কতটা দেখা হচ্ছে, কতটা রাজনীতি? আপনারা কি সত্যি, যেমন মেহবুব বলছেন, রাজনীতির বোরে হয়ে যাচ্ছেন, এটা আশঙ্কা করছেন? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকের আলোচনাটা দেখুন, আমাদের কথা কতটা বলা হলো, বেশিরভাগটাই তো হলো রাজনীতির কথা। আমাদের কথা কে ভাববে? মাননীয় শিক্ষামন্ত্রী কালকে উনি বলেছেন বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে আলোচনা করা হবে। একটু আমাকে বলতে দিন, আপনারা অনেক বলেন আমি শুনি, কিন্তু তাও এটা অনেক প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তারপরে এটা তো আগে করা যেত। যাই হোক, উনি সময় পাননি, বেটার লেট দ্যান নেভার, ঠিক আছে? এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা প্রায় 6 বছর চাকরি করে ফেলেছি, 6 বছর হয়ে গেছে, ঠিক আছে? আমরা জয়েন করেছি হচ্ছে 9-10 লেভেলে 2019 সালে, 6 বছর চাকরি হয়ে গেছে। এই যে সার্ভিস কন্টিনিউয়েশন, পে প্রোটেকশন, এইগুলো কী হবে? আমাদের প্রথম ভাবা উচিত যে আদৌ সেগ্রিগেশন করাটা সম্ভব হবে কি না। যদি না হয়, সেটা যারা আইনজীবী, যারা আইনজ্ঞ, তারা বিষয়টা বলতে পারবেন। মিরর ইমেজ আছে, এখনও আমরা শুনছি, তাহলে এতদিন কেন সেটাকে মান্যতা দেওয়া হলো না? এবার যদি সেটা থেকে যদি সেগ্রিগেশন এখনও সম্ভব, তাহলে যদি রিভিউ করা হয়, তাহলে একটা পথ পাওয়া যাবে, যেটা রাজীববাবু সকলেই বলছেন যে এটা আলাদা করা হোক এবং যোগ্যরা চাকরি ফিরে পাক। এবার যদি না করা যায়, এই সমস্ত ঘটনার যদি না পারা যায়, তাহলে তো ভাবতে হবে যে কিভাবে আবার তাদেরকে পুনর্বহাল করা যায়। সেক্ষেত্রে যে কিভাবে তাদেরকে নিয়োগ করা হবে সেই বিষয়ে কি কিছু ভাবা হয়েছে? কারা পরীক্ষা দিতে পারবেন? আজকে যারা প্রায় 8 বছর আগে পরীক্ষা দিয়েছে, তখন তার 34 বছর যদি বয়স থাকে, তাহলে এখন তার 40 বছর পেরিয়ে গেছে। যদি তাদেরকে যদি বয়সের ছাড় দেওয়া হয়, তাহলে সেটা কি মানে তারা কি শাস্তি পেল? এই ঘটনার দায়কার তারা শাস্তি পেল? যারা এর সঙ্গে যুক্ত, যাদের দায়, তারা শাস্তি পেল না, অথচ শাস্তির মুখোমুখি হতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের। এখানে যারা রয়েছেন, শুভদীপ বাবু বা মেহবুব, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, বিন্দুমাত্র সংশয় না রেখেও বলছি, যোগ্য এবং অযোগ্যের বিচার সেটা যাদের করার কথা ছিল, না এসএসসি, না সিবিআই, না সুপ্রিম কোর্ট, কেউই করতে পারেনি। চাল এবং কাকড় বাঁচতে পারেনি। আমরাও এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকদের যখন এনেছি, তখন শুভদীপ বাবু বা মেহবুব তারা যোগ্যের তালিকায় পড়বেন ভবিষ্যতে নাকি অযোগ্যের তালিকায়, সেটা সম্পর্কে আমরা জানি না। আমরা আশা করছি যে তারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে তাদের যে জেনুইন দাবিগুলো, জেনুইন হতাশা, ক্ষোভ, সেগুলো আজকে তারা প্রকাশ করছেন। আমরা কয়েকদিন আগেই এই প্যানেলে ভাগ্যশ্রী বেরা নামে এরকমই এক চাকরিহারা কে এনেছিলাম,
যার তরফ থেকে যে ওয়েমার শিটও আমাদের দেওয়া হয়েছে, সেই ওয়েমার শিট, সেটা যে ওয়েমার শিট, আর তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি ভাগ্যশ্রী বেরার আরেকটি ওয়েমার শিট, সেটি ভাইরাল হয়েছে, যেখানে মাত্র 9টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভাগ্যশ্রী বেরা। এর পরিপ্রেক্ষিতে ভাগ্যশ্রী বেরা তিনি দাবি করছেন যে তার আসল ওয়েমার শিট সেটা ভিন্ন। আমরা ভাগ্যশ্রী বেরা যোগ্য না অযোগ্য তার বিচার করার জায়গায় নেই, এটা আমাদের কাজও না। আমরা শুধু এটুকু বলতে পারি যে যে দফায় এই ভাগ্যশ্রী বেরাদের তাদের অযোগ্য বলা হয়েছিল, সেইটি একটি অর্ডার সুপ্রিম কোর্টের, যে সুপ্রিম কোর্টের অর্ডারটি 12/4/2023 খারিজ যে অর্ডারটি খারিজ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট খারিজ করেছিল যে দিস ম্যাটার্স ওয়্যার কল্ড অন ফর হিয়ারিং টুডে। কাজে ভাগ্যশ্রী বেরাদেরই প্রুফ করতে হবে যে তারা যোগ্যের মধ্যে পড়েন না অযোগ্যের মধ্যে পড়েন। কলকাতা টিভি কর্তৃপক্ষ, তাদের পক্ষে এটা সম্ভব নয় এটা নির্ধারণ করা, এবং তার দায়ও কলকাতা টিভি কর্তৃপক্ষ নেবে না। যদি ভাগ্যশ্রী বেরা তিনি সত্যি অযোগ্য প্রার্থী হয়ে থাকেন, শেষ পর্যন্ত যদি সেটাই দাঁড়ায়, তাহলে ডেফিনেটলি তিনি এসে সেদিন যে কথাগুলো বলে গেছেন এবং তার প্রতি আমাদের তরফ থেকে যে সমবেদনা ছিল খুব স্বাভাবিকভাবেই সেই সমবেদনার কোনো জায়গা থাকে না। এবং এরপর আমরা দেখাবো যে সুপ্রিম কোর্ট, আমরা এ নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং আমরা আপনাদের কাছে আসবো সেই তথ্য নিয়ে সামনের সপ্তাহে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।